তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি তো শুধু গোল বাঁধাতেই পারি, তাই না? পারিনি তো। একটা কাজ যদি ঠিকভাবে করতে পারেন। কি করে এসেছেন? বড় ভাইজানের সঙ্গে ঝগড়া করেছেন? ঝগড়া হবে কেন? আচ্ছা, তুমি কি করে বুঝলে? দেখলাম আপনি আর বড় ভাইজান আলাদা আলাদাভাবে ঘরে ঢুকলেন, দুজনেরই মুখ গম্ভীর। আবার আসবেন বলে একটা চিঠিও লেখেননি। কোনো সমস্যা তো নিশ্চয়ই হয়েছে। আমি এসেছি বলে যে তুমি খুশি হওনি সেটা বেশ বুঝতে পারছি। তাই বলে নিজের বউয়ের কাছে এভাবে অপমান হবো? অমনিতে রাগ হয়ে গেল? আপনি না বড্ড ছেলে মানুষ, কিচ্ছু বোঝেন না। তাই আমি কিছু বুঝিনি। এত বড় ভুলটা কিভাবে করলেন সোমনাথদা? দলের কাছ থেকে নির্দেশ আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে পারতেন। ওরা যদি আপনাকে অ্যারেস্ট করে লালবাজার নিয়ে যেত, এদিককার প্ল্যান প্রোগ্রাম সবকিছু ভেস্তে যেত। সেটা ভেবে দেখেছেন? আপনি তো শিখিয়েছিলেন গোয়ার্তুমি বা হটকারিতা করে নিজের জীবন বিসর্জন দেওয়া বীরের মতো কোনো কাজ না, বরং বিপ্লবীকে এগিয়ে নিয়ে যেতে হলে নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে হবে। আপনি কি ভেবেছিলেন দল আপনাকে কলকাতা যেমন অনুমতি দেবে না? আমি ওসব কিছুই ভাবিনি। তবে হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম। তাৎক্ষণিক আবেগের বসে আমার কলকাতা যাওয়াটা ভুল হয়েছে। সুইমল অগ্নিমন্ত্রে দীক্ষিত, ও জীবন মৃত্যুর প্রহার করে না, কিন্তু আমি তো তার বাবা। হঠাৎ আঘাতটা আমাকে কেমন যেন নাড়িয়ে দিয়েছিল। আপনি নিজেও জানতেন না সুবিমল অনুশীলন সমিতির একজন গুরুত্বপূর্ণ সদস্য? আমি কিছুটা বুঝতে পেরেছিলাম, কিন্তু ইদানিং তো কম বাড়িতে আসতো, তাই বুঝতে পারছিলাম না ও কতখানি সক্রিয় কিংবা কত বড় দায়িত্ব পাচ্ছে। আপনাকে আশ্বস্ত করার জন্য বলি, আপনি কলকাতায় গিয়ে কোনো সুবিধা করতে না পারলেও দল হাল ছাড়ছে না। ওরা ওদের দলের সম্পদ সুবিমলকে ছাড়াবার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আজ না হয় কাল সুবিমল নিশ্চয়ই ছাড়া পাবে। আপনি তো জানেন বেশ কিছু উকিল বন্দি বিপ্লবীদের বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিচ্ছে। আমাদের আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। গ্রামের চারদিকে পুলিশের চর করছে। একজনকে আমি চিনি, ওর নাম নকুল। এতদিন মেজমল্লিকে তর্বিধারী ছিল, এখন দারোগার নেওটা হয়েছে। ও সারাক্ষণ আমার বাড়ির দিকে নজর রাখে। ওর সঙ্গে এতক্ষণ চোর পুলিশ খেলে ওকে ঠকিয়ে আমি এখানে চলে এলাম। এই লোকটাই পুষ্পদিদির ঘরে উকি মারতো না? দেবো নাকি একবার শেষ করে? না, পুষ্পর ভালো মন্দ তোমরা ভাবতে দিও না। পার্টির সে দায়িত্ব আমাকে দিয়েছে। তোমরা কেবল দেখো যে গায়ে আসছে তার পথে যেন কোনো বিঘ্ন না থাকে। বিঘ্ন সে যেই হোক, তাকে সরাতে কোনো সময় নেবে না। তাই তো বলি, অ্যাকশনটা যদি এখনই নিয়ে যেত। না, এখনো পরিবেশ তৈরি হয়নি। আগে মানুষের মনে বিপ্লবের বীজ পুঁততে হবে, তারপর পাল্টা আঘাত।
শোনো, তোমরা আমাদের নেতৃত্বকে বলো আমার হঠকারিতার জন্য আমি দুঃখিত এবং অনুতপ্ত। সুবিমল তো তোমাদের বয়সী। আমি যদি বিপ্লবের অন্ধকারে তোমাদের ঠেলে দিতে পারি, তাহলে সুবিমলের জন্য পারবো না কেন? আমাদের উদ্দেশ্যটাই মুখ্য, সম্পর্ক না। চলি, বন্দে মাতরম। নারী তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলো, মুছে দাও দুঃখ গ্লানি। বুঝলে তর্ক, এখন আমার সুসময়। ঘরে বাইরে আমার প্রভাব প্রতিপত্তি দিন দিন বাড়ছে। কয়েকটা দিন অপেক্ষা করো, দেখো না কি হয়। সেজন্য তো আপনার সাথে লেগে আছে কথা। অসময়ে আমরা আপনার পাশে ছিলাম, সুসময়ে আমাদের জন্য আপনি ভুলে যাবেন না কথা। আজকে ঘরের প্রতিপত্তি সে না হয় বুঝলাম, সিন্ধুকের চাবি গোছা সব আপনার ট্যাকে, কিন্তু বাইরে তো তেমন একটা। হবে হবে, আগের গায়ের মাথা ছিল এই সমবর্তী আর মোহর কোপড়ে, আর এখন ওগুলো তো গর্তে ছেড়িয়ে গেছি। তারকা মশাই আমার কথায় উঠে আর বসে। ইনশাল্লাহ যদি উপাধি টুপাধি কিছু একটা পেয়ে যাই, তখন মেছো আম্মা যান, আপনি এই মহলে আমাকে ডেকে পাঠালেই তো পারতেন। না না, তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে এলাম। এর আগেও তোমাকে কয়েকবার খবর পাঠিয়েছি, তুমি খুব ব্যস্ত আর সময় হয়নি তোমার, সেই জন্য আমি নিজেই চলে এসেছি। এ কি তর্করত্ন মশাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার মতো একজন বিজ্ঞ প্রবীণ মানুষ আমার সামনে দাঁড়িয়ে থাকবেন, এটা তো হয় না। বসুন। আগে বেগম সাহেবা, কথা হচ্ছে মা ছেলের মধ্যে, এর মধ্যে আমাদের থাকাটা কি ঠিক হবে? একেবারে ঠিক না। যান, আপনারা যান, অনেক রাত হয়েছে, অনেক ফিরতে হবে না। না, কেউ যাবে না। আপনারা সমাজের মাথা, যাকে বলে শিরোমণি, আপনারা নিজের কানে শুনে যান। আপনাদের মেজো মল্লিক, তার গুরুজন, তার আদরের মাকে কতখানি সম্মান আর মর্যাদা দিয়ে রেখেছে, নিজের কানে আপনারা শুনে যান এবং নিজের চোখে দেখে যান। আপনাদের জানা উচিত এবং শোনা উচিত। এদের কাছে নিজের ছেলের বদনাম করে আমাদের মন্দিরের সম্মান বাড়বে আমি কেন? সম্মান? এই বাড়ির কোন সম্মানটা তুমি অবশিষ্ট রেখেছো বেটা? তুমি সমাজপতি হয়েছো, সমাজের মাথা হয়েছো, সমাজের ভালো মন্দ দেখার দায়িত্ব তুমি নিয়েছো, কিন্তু আমার একটা প্রশ্ন, যে ছেলে নিজের গর্ভধারিণী মাকে সম্মান দিতে জানে না, তার মর্যাদা দিতে জানে না, তাকে বাড়ির দাসীবাদী মনে করে, সে নেবে সমাজের দায়িত্ব? তর্করত্ন মশাই, এমন একটা মানুষকে আপনারা সমাজপতি বাংলার আগে দ্বিতীয়বার একটু ভাবলেন না? আমি আপনাকে কোনো অসম্মান করিনি আম্মা। আপনার আসল রায়ের কারণ আমি জানি। বুঝলি, আপনার কাছ থেকে সেদিন চাবি নিয়েছি, আপনি মিথ্যে কোরআন শরীফ পড়েন, তসবিহ জানেন, আসলে এখনো ধন সম্পত্তি ক্ষমতা আপনি আপনার হাতের মুঠে রাখতে চান। আমি চাইলেই সিন্ধুকের চাবি যে আবার ফেরত নিতে পারি, এ কথা তুমি ভালো করেই জানো। এও জানো ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে
একটা চিঠি তিনি তোমাকে বাধ্য করবেন চাবি আমাকে ফেরত দেওয়ার জন্য। সেই বড়লাট ক্যানিং সাহেবের আমল থেকে পাট্টার বেলি ব্যবস্থা যে রীতিতে চলে এসেছে তা তো রাতারাতি বদলে যেতে পারে না। এখনো তো ইংরেজ চাটুকারদের দলেই মিশতে পারলেন না। দু একটা দেশি তারকার সাথে মিশেই স্বপ্ন আর দেখুন না বেটা। আপনি কি এসব কথা বলতে আমার এখানে এসেছেন? বেশ, ফিরিয়ে দেন তাহলে আপনার চাবি। বেগম সাহেবা, আমার একটু বাড়ি যাওয়া দরকার, আমি চলি। না না কর্করত্ন মশাই, যাবেন না। আমার গুণধর পুত্রের আরো কিছু কীর্তির কথা শুনে যান। এই বুড়ো মানুষটার দু চারটে কাজ করে দিত, যে চাকর বাকর ফুট ফরমাস খাটত তাদের সব বিদায় করে দেওয়া হয়েছে। কেন জানেন? ওগুলো বাজে খরচ। না না, আপনি শর্মিন্দা হবেন না। ওগুলো তো বাজে খরচ হবেই, তা না হলে আপনাদের এই পান, শরবত, তাম্বাকু এগুলোর পিছনে যে জরুরি খরচ সেটা আসবে কোত্থেকে বলেন? তর্করত্ন মশাই, শুধু মায়ের বেলাতেই বাজে খরচ। এটা তো আমাদের পারিবারিক ব্যাপার। নিশ্চয়ই, কিন্তু আপনাদের কাছে সে প্রতিকার আমি আশা করি না, সে ক্ষমতাও আপনাদের নেই। আমি চাইলেই সে প্রতিকার পেতে পারি। ফুলমিয়া জি আলমারি 3 নাম্বার র্যাকে দেখো, দ্য ল অফ সিভিলাইজেশন অ্যান্ড ডিকে বইটা আছে, একটু দাও তো। জি 3 নাম্বার র্যাকের মাঝখানের দিকে আছে দেখো। উফ, কি হলো, খুঁজে পাচ্ছ না? না পাচ্ছি না। এটা কি চোখের সামনে রয়েছে? উফ, কোনো কমেন্ট নয় তুমি, ঢ্যাঁড়স একটা। আচ্ছা, সেদিনও কিন্তু আমি তোমাকে দেখিয়েছিলাম এই বইটা এখানে রয়েছে, তোমার মনে নেই? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাজে মন দাও ফুলমিয়া, কাজে মন দাও। সারাক্ষণ যদি বিবির কথা মনে পড়ে তাহলে কাজটাই তুমি শিখতে পারবে না। তুমি যদি মামার সরাসরি মুক্তার হতে তাহলে এতদিনে তোমার দেশে ফিরে যেতে হতো। আসলে এতগুলো বই, সবগুলো দেখতে একই রকম, কেমন গুলিয়ে যায়। তোমার শ্বশুর বাড়িতে তো অনেক মেয়ে আছে, তাদের মধ্যে থেকে তো ঠিকই নিজের বেবিকে খুঁজে নিতে পারো, তখন তো গুলায় না। কেন বলো তো? কারণ তুমি তোমার বেবিকে ভালোবাসো। কাজটাকে ভালোবাসতে শেখো ফুলমিয়া, না হলে কপালে দুঃখ আছে। কফি খাবে? আরে খাও, এনার্জি পাবে, ঝিমুনিটা কেটে যাবে। কফি বড্ড তেতো, কি করে খান? বিষে বিষক্ষয়। মনটাও যে বড় তেতো হয়ে আছে ফুলমিয়া। জানো, ফজল সাহেব আমাকে জোর করে কফি খাওয়া ধরিয়েছিলেন। প্রথম প্রথম তেতো লাগতো, পরে অবশ্য সয়ে গিয়েছিল। একটা কথা জিজ্ঞেস করি, আপনি কেন ঢাকার হাইকোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন না? ওখানে তো আপনার স্বামী ব্যারিস্টারি করেন, উনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। তাহলে যে তোমার মতো বুদ্ধুদের মানুষ করার জন্য আর কেউ থাকবে না। কোনটা সিনিয়রকে জিজ্ঞেস করা যায় আর কোনটা করা যায় না সেটাও এতদিনে বুঝলে না?
হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বসো, কটা রেফারেন্স নোট নেবে। এখন? কেন? কটা বাজে? ও 8:30 বেজে গেছে। ঠিক আছে যাও, তোমার ছুটি। যাব? হ্যাঁ। আশ্চর্য ঘর কোণে মানুষ তুমি একটা। আচ্ছা বাড়িতে তো কেউ নেই, যাবে খাবে আর ঘুমাবে, ভালো লাগে? এতদিনের অভ্যেস, আমাদের দেশ গায়ে এটি অনেক রাত। অভ্যেসটা বদলাও ফুলমিয়া, অভ্যেসটা বদলাও। কাজের জায়গায় রাত তো হবে। মামা তো কতদিন ভোর রাত অবধি কাজ করে। তুমি যদি মামার সরাসরি মুক্তার হতে তাহলে তোমার কপালে দুঃখ ছিল। যাকগে, বাদ দাও, এখন আর সময় নষ্ট করো না, যাও। আপনি যাবেন না? কালকের কেসটা কতটা ইম্পর্টেন্ট সেটা কি তুমি বুঝতে পারছো? দরকার হলে সারা রাত জেগে হোমওয়ার্ক করতে হবে। এখানে এই ফাঁকা অফিসে? আপনার বুঝি ভূতের ভয় করে না? ফুলমিয়া, আমি ক্রিমিনাল লয়ার। কত খুনি ডাকাত বদমাইশ দেখলাম। আমার কোনো ভূতের ভয় নেই। আমি ভয় পাই মানুষের ভিতর বাস করা ওই শয়তানটাকে। কি কিছু বুঝলে? আর বুঝে লাভ নেই, এসো। মোহন, মোহন সুখবর, তোমার নাতি হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ। তবে একটা খারাপ খবর আছে। কি? তোমার নাতি ঠোঁট কাটা, তোমার নাতি ঠোঁট কাটা, তোমার নাতি ঠোঁট কাটা। চাচি, বাচ্চাটাকে ভেতরে নিয়ে যাও, ওর এখন যত্ন না দরকার। অন্তরা কেমন আছে? ভালো আছে। সদ্যজাত শিশু ফুলের মতো নাজুক, ওর এখন যত্ন না দরকার। আমি দেখছি কি করা যায়। বাচ্চাগুলোকে খাইয়ে দাও, ওরা বোধহয় ঘুমিয়ে পড়েছে। আর যাও, তোমরাও খেয়ে নাও, আগে বাচ্চাটা বাঁচুক। তুমি কি পাষাণ? এত বড় একটা কাণ্ড, আর তুমি? যা বলছি তাই করে। আল্লাহর উপর তো আমাদের কোনো হাত নেই, তবে বিজ্ঞানে আমার বিশ্বাস আছে। দেখি বিজ্ঞান কি বলে। তুমি তো বলেই খালাস, এরপর কি হবে? কি হবে মানে?
ঠোঁট কাটা মানে কি আস্থা করে ফেলে দেবো নাকি? তুমি কি কিছুই বোঝো না? ফুলমিয়া যদি এসে বলে এটা তোমার মেয়ের দোষ, মেয়ের দোষ এরকম ঠোঁট কাটা বাচ্চা হয়েছে, যদি বলে এই ছেলে সে নেবে না, তখন তোমার মেয়ের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? এখনই এত কিছু ভাবার সময় হয়নি, আগে ফুলমিয়া আসুক তারপর ভাবা যাবে। তাহলে এখন কি আমরা সবাই হাত পা গুটিয়ে বসে থাকবো? সেটা কি? যা বলছি সেটা করো। ছোট বউ, এতদিন যখন তোমরা আমার কথার অবাধ্য হওনি, আজকেও হবে না, এটুকু আমার অনুরোধ। মেয়ের ঘরের প্রথম সন্তান ছেলে হলো, কত আশা ছিল, আনন্দ করব, 5 বাড়ি দাওয়াত দেব। আল্লাহ কি করলেন? আমার কপালে কি কোনোদিনই কোনো সুখ লেখা ছিল না? পরে কেন, এখন কিছু করা যায় না? একটু সময় লাগবে। কোনো প্রতিকার নেই? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।